সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি ফিজিক্সের গতির দ্বিতীয় লেকচারে আমরা গতি সংক্রান্ত বিভিন্ন রাশি সম্পর্কে জানব। তো শুরুতেই আমরা দূরত্ব এবং সরণ সম্পর্কে জেনে নিই। দূরত্ব এবং সরণ। দূরত্বর ইংরেজি হচ্ছে ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো আমরা উদাহরণের মাধ্যমে দূরত্ব এবং সরণ দুইটা বিষয় বোঝার চেষ্টা করি। ধরে নেওয়া হোক এইটা হচ্ছে তোমার বাড়ি, আর এইটা হচ্ছে তোমার বিদ্যালয় বা স্কুল। তো বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি মনে করো সাপোজ এইখান থেকে যাত্রা শুরু করে সাধারণত রাস্তাটা সরল রৈখিক বা সোজা হয়, আঁকা বাঁকা করে বিভিন্ন পথে যাওয়া যায়। ধরলাম এইভাবে তোমাদের গ্রামের রাস্তাটা এইভাবে আঁকা বাঁকা, এরপর এই পথ দিয়ে তুমি স্কুলে যেয়ে থাকো, এই স্কুলে পৌঁছে যাও। আবার তুমি আরও একটা বিকল্প পথ দিয়েও যাইতে পারো, এপাশেও একটা রাস্তা থাকতে পারে, এপাশ দিয়ে এপাশেও তুমি যাইতে পারো। অর্থাৎ বিভিন্ন পথেই তুমি তোমার বিদ্যালয়ে যাইতে পারো। তো যে পথ দিয়ে যাও না কেন, বাসা থেকে এইভাবে আঁকা বাঁকা পথ দিয়ে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করে স্কুলে যাও, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্ট্যান্স। আর সরণ হচ্ছে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব, এই দুইটা সরলরৈখিক যে দূরত্ব হবে, সোজাসুজি যে দূরত্ব হবে, এইটা হবে হচ্ছে সরণ। আর তুমি যে আঁকা বাঁকা পথে গেছো, এটা হলো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তো সরণ বলতে আমি আবার এই বিষয়টা ক্লিয়ার করি। দূরত্ব বলতে বোঝাচ্ছে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে তুমি আঁকা বাঁকা পথ দিয়ে বিভিন্নভাবেই যেতে পারো। এই বাড়ি থেকে আঁকা বাঁকা পথে তুমি বিদ্যালয়ে গিয়েছো, এখানে যে পথ দিয়ে তুমি গেছো এই পথটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটা সরণ নয়। সরণ বলতে আমরা বুঝবো বাসা এবং তোমার স্কুল এই দুইটার মাঝখানের সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ, আর আঁকা বাঁকা পথে যাওয়াটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব হচ্ছে আঁকা বাঁকা পথে বিভিন্ন দিকে হতে পারে, আর সরণ একটা নির্দিষ্ট দিক বরাবর, অর্থাৎ বাসা থেকে স্কুলের দিকে সরলরৈখিক দূরত্ব। তো এখান থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম যে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। অর্থাৎ দিকের বিবেচনায় রাশি দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। সরণ হচ্ছে ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। যেহেতু ভেক্টর এবং স্কেলার রাশির কথা এসেই গেল, আমরা এখানে একটু শর্ট করে এই রাশি দুই প্রকারের এটা একটু জেনে নিই। দিকের বিবেচনা রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি এবং অপরটি হচ্ছে স্কেলার রাশি। যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হবে না, সেই রাশিকে বলবো আমরা স্কেলার রাশি। আর যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয় লাগে, তাকে বলবো আমরা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি কি লাগে? মান
ও দিক উভয়। মান ও দিক উভয় প্রয়োজন হলে ওইটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি শুধুমাত্র মান প্রয়োজন, শুধুমাত্র মান প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না। উদাহরণ হিসেবে তোমরা লিখে নিতে পারো, ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আর স্কেলার রাশি হিসেবে তোমরা উদাহরণ লিখে নিতে পারো দূরত্ব বা দৈর্ঘ্য, দ্রুতি, কাজ, শক্তি, ভর, সময়, ইত্যাদি ইত্যাদি। তো রাশি, দিকের বিবেচনা রাশি দুই প্রকার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। আমরা ভেক্টর রাশি কি এবং স্কেলার রাশি কি জিনিস এই বিষয়টা ক্লিয়ার হলাম, আশা করি বুঝতে পেরেছো। তো দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ দূরত্ব কোনো নির্দিষ্ট দিক থাকে না। আর সরণ এটা একটা ভেক্টর রাশি, কারণ এর একটা নির্দিষ্ট দিক থাকে। তো যে রাশি প্রকাশের জন্য মান থাকবে এবং একটা নির্দিষ্ট দিক থাকবে তাকে বলবো ভেক্টর রাশি। সরণ একটা ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি আর সরণটা হলো ভেক্টর রাশি। দূরত্ব এবং সরণের মাত্রা সমীকরণ একই হবে। দূরত্ব এবং সরণের মাত্রা একই, এবং মাত্রা হবে হচ্ছে এল। যেহেতু দূরত্বকেও আমরা দৈর্ঘ্য মাপি পরিমাপ করি, সরণকেও দৈর্ঘ্য দিয়ে পরিমাপ করা হয়, তাহলে দূরত্ব এবং সরণের মাত্রা হবে হচ্ছে এল, এবং একক হবে হচ্ছে মিটার। মিটার এটা হলো এসআই একক, এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতি হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, আন্তর্জাতিক পদ্ধতি, এককে আন্তর্জাতিক পদ্ধতি। এসআই পদ্ধতিতে দূরত্ব এবং সরণের একক হচ্ছে মিটার, এবং দূরত্ব এবং সরণের মাত্রা হচ্ছে এল। আশা করি বুঝতে পেরেছো। আর এল এর মানে হচ্ছে লেন্থ বোঝাবে এটা, হ্যাঁ, দৈর্ঘ্য। যেহেতু এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, সরণ এবং দূরত্ব এদের মান বলতে আসলে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, এই জন্য এই দৈর্ঘ্যের এল কে আমরা এল এখানে লিখেছি। লেন্থ LENGH, সরি, লেন্থ LENGH, লেন্থ। তো আশা করি দূরত্ব এবং সরণ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো। এ পর্বে আমরা দ্রুতি এবং বেগ সম্পর্কে জানতে পারবো। দ্রুতি ও বেগ। তো দ্রুতি কি জিনিস? দ্রুতির ইংরেজি হচ্ছে স্পিড, আর বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। আমাদের ইংলিশ টার্মগুলো জানা এই কারণেই দরকার, ইন্টারমিডিয়েট বা হায়ার এডুকেশনে ইংলিশ টার্মগুলোর গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদেরকে ইংলিশ টার্মগুলো জানতে হবে এখন থেকেই, তবেই কেবলমাত্র তোমাদের
হায়ার এডুকেশন বা সবারই স্বপ্ন থাকে বড় ধরনেরই, এই বড় বড় স্বপ্নগুলো পূরণে সাহায্য করবে। তো দ্রুতি ও বেগ সম্পর্কে আমরা যদি উদাহরণের মাধ্যমে বলি, যে শুরুতে যে উদাহরণ দিয়েছিলাম, যে এই পয়েন্টটা যদি আমি ধরি, এ পয়েন্ট এটা হলো বাড়ি, আর বি পয়েন্ট এটা হলো বাসা, স্কুল। তাহলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তুমি বিভিন্ন পথে গিয়েছো, এইভাবে বি পথে আসছো অথবা এ পথেও আসতে পারছো, অথবা সরলরৈখিক পথেও গিয়েছো। তো সরলরৈখিক পথে যে দূরত্ব এটাকে বলি আমরা সরণ, আর আঁকা বাঁকা পথে গেলে পরে এটাকে বলি আমরা অতিক্রান্ত দূরত্ব। তো ধরলাম যে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় তোমার টাইম লাগছে টি পরিমাণ, এবং এর অতিক্রান্ত দূরত্বের পরিমাণ হচ্ছে ডি, অর্থাৎ টি সময়ে অতিক্রান্ত দূরত্ব ডি মিটার। তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি ভাগ টি পরিমাণ। আর এই একক সময়ে অতিক্রান্ত দূরত্বকেই বলা হয় দ্রুতি। দ্রুতির সংজ্ঞা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। দ্রুতিকে ভি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে দ্রুতি ভি ইজ ইকুয়াল টু হবে ডি ভাগ টি। আশা করি দ্রুতির রাশিমালা কিভাবে আমরা প্রতিপাদন করলাম বুঝতে পেরেছ। অর্থাৎ টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি ডি মিটার হয়, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এটাই হচ্ছে দ্রুতি, এবং দ্রুতিকে ভি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি। এটা হচ্ছে দ্রুতির রাশিমালা। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেগ। তো এই কথাটায় যদি আমরা এভাবে বলি যে টি সময়ে বস্তুর সরণ ঘটে, সরণ হচ্ছে এস মিটার, তাহলে একক সময়ে সরণ কতটুকু হবে? সরণ হবে এস ভাগ টি পরিমাণ এত মিটার, এবং এই এস ভাগ টি পরিমাণ এটাই হচ্ছে আমার বেগ বা ভিলোসিটি। ভিলোসিটি বা বেগকেও ঠিক ভি দিয়ে প্রকাশ করা হয়, এবং ভি ইজিক্যাল টু হবে হচ্ছে এস ভাগ টি। তবে পার্থক্য হচ্ছে দ্রুতি এবং বেগের মধ্যে, যেহেতু দ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব নেওয়া হয়েছে, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, এর কোনো দিক নেই, সুতরাং দ্রুতি একটি স্কেলার রাশি। বেগ তার যেহেতু একটা নির্দিষ্ট দিক আছে, যেহেতু সরণের নেওয়া হয়েছে, সরণের হার, সো বেগ হবে একটা ভেক্টর রাশি। তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য হচ্ছে দ্রুতির শুধুমাত্র মান আছে, দিক নেই। বেগের মান এবং দিক দুইটাই আছে, এই জন্য এটা একটা ভেক্টর রাশি। আর গাণিতিক রাশিমালা দুইটাই কাছাকাছি। দ্রুতি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, আর বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। তো এবার আমরা দ্রুতি এবং বেগের মাত্রা সমীকরণ এবং একক সম্পর্কে জানব। দ্রুতি এবং বেগের মাত্রা সমীকরণ এবং একক একই হবে। তো দ্রুতি এবং বেগের মাত্রা আমরা এদের রাশিমালা থেকেই জানতে পারি। বেগের বা দ্রুতির রাশিমালা ছিল হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, অথবা যদি বেগ বলি তাহলে এস ভাগ টি। এস বা ডি বলতে আসলে দূরত্বকে বোঝায়, আর টি বলতে সময়কে বোঝায়। তার মানে দূরত্ব বা লেন্থ আর সময় হচ্ছে টাইম। তার মানে যদি দূরত্বের একক আমরা লিখি তাহলে লিখবো এল, বা দূরত্বের মাত্রা লিখলে পরে আমরা লিখবো এল, আর সময়ের মাত্রা হচ্ছে টাইম টি। আর এটাকেই ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি এল ভাগ টিকে লিখতে পারি এল বাই টি ইনভার্স।
বা এলটি ইনভার্স। এটা হচ্ছে দ্রুতি এবং বেগের মাত্রা সমীকরণ, এলটি ইনভার্স। এবং যেহেতু দ্রুতি এবং বেগের মাত্রা সমীকরণ এবং একক একই হবে, তো এককও হবে হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি যে দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক সেকেন্ড। তাহলে এর একক কি হবে? মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স। এটা হলো এসআই একক, এসআই পদ্ধতিতে। আমরা অন্য এককও ব্যবহার করতে পারি, কিলোমিটার পার আওয়ার বা মাইল পার আওয়ার, এভাবে এরকম এককগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো দ্রুতি বা বেগের মাত্রা সমীকরণ এবং একক সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব বিভিন্ন প্রকারের দ্রুতি এবং বেগ। বিভিন্ন প্রকারের দ্রুতি এবং বেগ। শুরুতে আমরা গড় দ্রুতি সম্পর্কে জেনে নেব। কোনো একটা বস্তু তার যাত্রাকালে বেগের দ্রুতির মানের পরিবর্তন হতে পারে, এজন্য আমরা গড় দ্রুতি পরিমাপ করি। গড় দ্রুতি সমান হবে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ সময় হচ্ছে গড় দ্রুতি। এটাকে গাণিতিকভাবে আমরা এভাবে লিখতে পারি যে ধরে নেওয়া হোক একটা বস্তু সে 2 সেকেন্ডে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, ওর শুরুতে বেগ ছিল ইউ এবং শেষ বেগ ছিল ভি। তাহলে তার ওই দুইটা বেগের যোগফল হবে ইউ প্লাস ভি। সময় লেগেছে 2 মিনিট বা 2 সেকেন্ড, তাহলে 2 লিখতে পারি। এটাই হবে হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি। তো এই রাশিমালাটা আমার বিভিন্ন গতি সংক্রান্ত বিভিন্ন গতি ও সমীকরণ প্রতিপাদনের সময় লাগবে, একটু মনে রাখা লাগবে যে ইউ প্লাস ভি বাই 2 সমান সমান হচ্ছে গড় দ্রুতি। এই রাশিমালাটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মেমোরাইজ করে রাখা লাগবে। আমি রেড মার্ক দিয়ে রাখলাম। এই সমীকরণটা পরবর্তীতে আমাদের বিভিন্ন গতীয় সমীকরণ প্রতিপাদনের সময় লাগবে। তো এরপরে আমরা জানব বেগের বিভিন্ন প্রকারভেদ এবং বেগ কিভাবে পরিমাপ করা হয় সেগুলো সম্পর্কে। বেগের মান পরিমাপ করা হয়, বেগের মান পরিমাপ করা হয় স্পিডোমিটারের সাহায্যে। স্পিডোমিটার, এই স্পিডোমিটার দিয়ে মূলত বেগকে পরিমাপ করা হয়। তো বেগ বিভিন্ন ধরনের হইতে পারে। বেগ সুষম বেগ হইতে পারে, অসম বেগ হইতে পারে। সুষম বেগ আর সুষম বেগের আরেক নাম হচ্ছে সমবেগ। সমবেগ বা অসম বেগও হইতে পারে। অসম বেগ। তো সুষম বেগ এবং অসম বেগ। সুষম বেগ কাকে বলবো? যদি কোনো একটা গতিশীল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর বেগকে বলবো আমরা সুষম বেগ। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে পরে ওই বেগকে বলবো সুষম বেগ বা সমবেগ। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে ওই বস্তুর বেগকে বলবো আমরা অসম বেগ। বাস্তবিক অর্থে ম্যাক্সিমাম আমরা যে গতিগুলো দেখি বা বেগগুলো দেখি সবগুলোই হচ্ছে অসম বেগ। সাপোজ মনে করো তুমি বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে যাচ্ছ, তোমার সাইকেলের গতি অলওয়েজ একই রকম থাকবে না। রাস্তায় যদি কোনো কারণে কোনো একটা ছোট বাচ্চা বা অন্ধ লোক সামনে পড়ে যায়,
বা কোনো জ্যাম হয় তখন তুমি দাঁড়িয়ে থাকবা বা স্লো মোশনে যাবা, অর্থাৎ গতির পরিবর্তন হবে তোমার। তার মানে সমান সময় তুমি সমান দূরত্ব অতিক্রম করতেছো না, তার মানে তোমার বেগটা হবে হচ্ছে অসমবেগ। কিন্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা হয় তখন ওই বেগটা হবে হচ্ছে সুষম বেগ বা সমবেগ। প্রাকৃতিক ঘটনাগুলোই হচ্ছে সুষম বেগের উদাহরণ। আমরা সুষম বেগের একটা উদাহরণ মনে রাখবো যে 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা একটা সুষম বেগের উদাহরণ। বায়ুতে শব্দের বেগ, এটা হচ্ছে সুষম বেগের উদাহরণ। এবং এই বেগটা কত হবে? বেগ v হবে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দ প্রতি সেকেন্ডে 332 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা একটা সুষম বেগের উদাহরণ। আর অসম বেগের উদাহরণ আমি তো বললামই যে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ, এটা অসম বেগ। তুমি তোমার বাসা থেকে ঢাকায় যাচ্ছ, এটা একটা অসম বেগ। তুমি তোমার বাসা থেকে রাজশাহীতে আসতেছো, এটা একটা অসম বেগ। তো এই ধরনের অসম বেগের উদাহরণ অনেক। সুষম বেগ হাতে গোনা কিছু, এই ধরনের প্রাকৃতিক ঘটনাগুলো হচ্ছে সুষম বেগের উদাহরণ। আমরা এই পর্বে তাৎক্ষণিক বেগ সম্পর্কে জানব। তাৎক্ষণিক বেগ আসলে কি জিনিস? তাৎক্ষণিক শব্দ থেকে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে তৎক্ষণাৎ, অর্থাৎ ক্ষণিকের জন্য। তাৎক্ষণিক বেগ, যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে কোনো একটা বস্তুর বেগ আমরা পরিমাপ করি, ওই বস্তুর বেগকে বলবো আমরা তাৎক্ষণিক বেগ। এটাকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভি এর মানটা হবে ds/dt। এখানে ds এবং dt দিয়ে বোঝাচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা ds দিয়ে প্রকাশ করতেছি, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়কে dt দিয়ে প্রকাশ করতেছি। তাৎক্ষণিক বেগ স্পিডোমিটার দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। এজন্য এই তাৎক্ষণিক বেগকে পরিমাপ করা হয় রাডার বা লেসার গানের সাহায্যে। তোমরা সবাই ক্রিকেট খেলা দেখো, মনে করো সাপোজ কোনো একজন ক্রিকেটার খুব দ্রুত গতিতে বল করতেছে, তার বলের স্পিড অনেক বেশি এবং বলটা খুব অল্প সময়ের মধ্যে করে ফেলে। তো তাৎক্ষণিক বেগ, আমরা এই বলটার তাৎক্ষণিক বেগ আমরা বের করতে পারি যে, এবং আমরা টিভির পর্দায় দেখি যে ওই বলটা কত গতিতে ছিল সেটা তাৎক্ষণিকভাবে নির্ণয় করে দেখানো হয়। ওইটা আসলে রাডার বা লেসার গানের সাহায্য নিয়েই বেগটা পরিমাপ করা হয়ে থাকে। এবং এই ধরনের বেগগুলো হচ্ছে তাৎক্ষণিক বেগের উদাহরণ। যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে এই বেগটা সংঘটিত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো তাৎক্ষণিক বেগ কি জিনিস। আমরা বেগের অন্যান্য প্রকারভেদগুলো দেখলাম, সুষম বেগ, অসম বেগ। এর পরবর্তীতে আমরা ত্বরণ এবং মন্দন সম্পর্কে জানব। ত্বরণ এবং মন্দন। তো ত্বরণ এবং মন্দনের বিষয়টা জানার আগে আমরা এর পূর্বে বেগের বিষয়টা বুঝতে পেরেছি যে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় দ্রুতি, আর একক সময়ে একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে আমরা বেগ বলি। তো এই বেগ বা দ্রুতি এর মানের পরিবর্তন হইতে পারে এবং সময়ের সাপেক্ষে দ্রুতি বা বেগের মানের হ্রাস করতে পারে বা বৃদ্ধিও করতে পারে। আমরা ত্বরণ এবং মন্দনের সংজ্ঞাগুলো একবারে লিখে নেব। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ,
আর বেগ হ্রাসের হারকে বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন। তাহলে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, বেগ হ্রাসের হার কি হচ্ছে মন্দন বলে। তো ত্বরণ এবং মন্দন সম্পর্কে আমরা এখানে বেসিক বুঝতে পারছি। আমি উদাহরণের মাধ্যমে যদি বলি, সাপোজ মনে করো কোনো একটা ট্রেন, তুমি স্টেশনের ট্রেনের মাধ্যমে ঢাকায় যাচ্ছ। তো স্টেশনে যখন উঠবা তখন দেখবা যে ট্রেনের গতি প্রায় জিরোর কাছাকাছি। এরপর স্টার্ট দিল ট্রেন, ধীরে ধীরে ওর গতি বাড়তে থাকবে এবং সময়ের সাথে সাথে সে তার গতি পরিবর্তন করতে করতে একসময় অনেক দ্রুত গতিতে চলতে থাকবে। তো এটাই হচ্ছে ট্রেনের ত্বরণ, মানে ট্রেন তার গতি বৃদ্ধি করতেছে বা বেগ বৃদ্ধি করতেছে। তো কি হারে বেগ বৃদ্ধি করতেছে, এই বেগ বৃদ্ধির হারকে বলবো আমরা হচ্ছে ত্বরণ। আবার মনে করো সাপোজ ট্রেন স্টেশনে পৌঁছে গেছে, তখন কি করবে, ট্রেন ব্রেক করবে বা তার গতির হ্রাস ঘটাবে এবং সময়ের সাথে সাথে দেখবো যে বেগ হ্রাস পেতে পেতে একসময় থেমে গেছে। তো বেগ হ্রাস পাওয়ার হারটাকে বলবো আমরা হচ্ছে মন্দন। আশা করি ত্বরণ এবং মন্দনের বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা এদের গাণিতিক ফর্মুলা দেখতে পারি। ধরলাম টি সময়ে বেগ বৃদ্ধি পায় ভি পরিমাণ, তাহলে একক সময়ে বেগ বৃদ্ধি পাবে হচ্ছে ভি ভাগ টি পরিমাণ। তাহলে আমরা ত্বরণ সম্পর্কে জানতে পারি। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি আমরা। ত্বরণ এ সমান সমান ভি ভাগ টি। তো ত্বরণের রাশিমালা প্রতিপাদন করে ফেললাম, এটাই হচ্ছে ত্বরণের রাশিমালা। ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। আমরা একইভাবে মন্দনের রাশিমালাও বের করে ফেলতে পারি। তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। এবার আমরা মন্দনের রাশিমালা সম্পর্কে জেনে নেই। আবার মজা করে মন্দনকে কেউ মদন বলে ফেলিও না, এটা আসলে মদন না, মন্দন। টি সময়ে বেগ যদি হ্রাস ঘটে, ধরলাম বেগের হ্রাস ঘটছে ভি পরিমাণ, তাহলে একক সময় বেগের হ্রাস পাবে ভি ভাগ টি পরিমাণ। আর এটাই হচ্ছে মন্দন। মন্দনকেও এ দিয়ে প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে ভি বাই টি। এই মন্দনকে অনেক সময় ঋণাত্মক ত্বরণ বলা হয়। মন্দনের আরেক নাম হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ। তো ত্বরণ এবং মন্দন দুটোই আসলে ভেক্টর রাশি। কেন? কারণ এখানে বেগ ভেক্টর রাশি, তাহলে বেগের হ্রাস বা বৃদ্ধি যাই ঘটুক, যেহেতু বেগ আছে, বেগ যেহেতু ভেক্টর রাশি, তার মানে ত্বরণ এবং মন্দন দুইটাই ভেক্টর রাশি। এবার আমরা ত্বরণ এবং মন্দন এই দুইটার মাত্রা সমীকরণ এবং একক সম্পর্কে জেনে নেব। ত্বরণ এবং মন্দনের মাত্রা সমীকরণ জেনে নেব। ত্বরণ এবং মন্দনের মাত্রা সমীকরণ হবে, আমরা ত্বরণ এবং মন্দনের রাশিমালা সম্পর্কে জানি যে এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। তাহলে ভি এর মাত্রা ভাগ টি এর মাত্রা, আমরা একটু আগেই দেখে আসছি যে ভি এর মাত্রা কত হয়, এল টি ইনভার্স, আর নিচে হচ্ছে সময়ের মাত্রা মানে টি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে এল টি ইনভার্স টু। যেহেতু এটাও নিচে আছে তার মানে এটাও ইনভার্স হয়ে যাবে, আলটিমেটলি এল টি ইনভার্স টু হবে। তাহলে ত্বরণ এবং মন্দনের মাত্রা সমীকরণ একই এবং সেটা হবে এল টি ইনভার্স টু এবং একক হবে এসআই একক। যেহেতু ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড
তাহলে উপরে মিটার পার সেকেন্ড আর নিচে সময়ের একক সেকেন্ড। আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে এম পার এস স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ এবং মন্দনের মাত্রা সমীকরণ হচ্ছে এল টি ইনভার্স টু, আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এসআই একক, এসআই একক। তাহলে আশা করি তোমরা ত্বরণ এবং মন্দনের মাত্রা সমীকরণ এবং একক সম্পর্কে জানতে পেরেছ। এরপর আমরা জানবো বিভিন্ন প্রকারের ত্বরণ সম্পর্কে। বিভিন্ন প্রকার ত্বরণ বলতে ত্বরণ হইতে পারে সুষম অথবা অসম। ত্বরণ সুষম ত্বরণ হইতে পারে, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার যদি সুষম হয়, সমান সময়ে বেগের বৃদ্ধি যদি সমান সমান হয়, তাহলে ওই ত্বরণকে বলবো আমরা সুষম ত্বরণ বা সমত্বরণ। সমত্বরণ। আর সময়ের সাপেক্ষে যদি বেগের বৃদ্ধি অসম হয়, অর্থাৎ সমান সময়ে বেগের বৃদ্ধি যদি সমান না হয়, তাহলে ওই ধরনের ত্বরণকে বলবো অসম ত্বরণ। অসম ত্বরণ। তাহলে বেগের বৃদ্ধি সুষম হলে ওই ত্বরণকে বলবো সুষম ত্বরণ, বেগের বৃদ্ধি যদি সুষম না হয় তাহলে ওই ত্বরণকে বলবো অসম ত্বরণ। আমরা সাধারণত বাস্তবিকভাবে যে ত্বরণগুলো দেখি সবগুলোই সাধারণত অসম ত্বরণ হয়। সুষম ত্বরণের উদাহরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে ত্বরণ তাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, এবং এই অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে সুষম ত্বরণের একটা উদাহরণ। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা সুষম ত্বরণের উদাহরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ একটা সুষম ত্বরণ। এই সুষম ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝাচ্ছে যে প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি ঘটতেছে 9.8 মিটার। প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আশা করি সুষম এবং অসম ত্বরণ সম্পর্কে তোমরা জেনেছো। নেক্সট পর্বে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। আজ এ পর্যন্তই। আমার আলোচনা এবং ধারাবাহিক ক্লাসের এই ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল তোমাদের।